দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। দিনের শিরোনামগুলো একটু বলে নিতে চাই। করোনায় আরও 12 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 9,500। ঢাকা সহ দেশের 12টি জেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ দাবিতে অনশন শিক্ষার্থীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ উপাচার্যের। সীমিত সম্পদ দিয়েই দেশ যাতে স্বনির্ভর হয়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করুন, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক কর্মকর্তাদের প্রতি। বিএনপি নয়, নিজেদের দুষ্কর্ম ঢাকতে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছে সরকার, বলেছেন ডক্টর মোশাররফ হোসেন। এছাড়াও আমরা আলাপ করব যে বিষয়গুলো নিয়ে, সেটির মধ্যে যে লবিস্টের প্রসঙ্গটি থাকবে এবং নির্বাচন কমিশন যে ইসি গঠনের আইন গঠনের যে প্রক্রিয়া চলছে সেটি নিয়েও আলাপ করব এবং দুপক্ষের রাজনৈতিক নিয়ে যে বাহাস, যে আলোচনা, সেগুলো আলোচনা আনার চেষ্টা করব। শুরুতেই স্টুডিওতে আসা দুই অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। স্বাগত জনাব জুনায়েদ সাকি আপনাকে। রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, সমসাময়িক ঘটনা প্রবাহের বিশ্লেষক। স্বাগত আপনাকেও জনাব সুভাষ সিংহ রায়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিষয়টা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। আজকে ডিনরা বিবৃতি দিয়েছেন, উপাচার্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পরিস্থিতিটা কেন এই পর্যায়ে চলে এলো, আপনি কীভাবে পর্যবেক্ষণ কি আপনার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুনায়েদ সাকিকে আমার শুভেচ্ছা, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। আমি একটা বিষয় খুব দ্রুত বলতে চাই। যেহেতু ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি, এই সর্বশেষ যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই সামান্য একটি ঘটনা থেকে এই ঘটনার উৎপত্তি, এবং শুধুমাত্র ব্যবস্থাপনা ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। এবং শিক্ষক রাজনীতির ভিতরে অপরাজনীতি আছে এবং ছাত্রদের ভিতরে অস্থিরতার জায়গাটিও আছে, কিন্তু তার জন্যে একটা পদ্ধতি ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সময়কালে যখন ছাত্র নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমরা এগুলো মুখোমুখি হয়েছি, কিন্তু কখনোই এইভাবে বিস্তৃত হয়নি। এবং আমি 80-র দশকের যখন উত্তাল সময়তে তখনও এরকম ঘটনার আমি মনে করতে পারছি না। কি দেখছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমস্যাটা ওখানেই যে কি ব্যবস্থাপনা ত্রুটি দেখেন, যাদের বোঝার কথা বিষয়টা তারা বুঝছেন না। কারা? শিক্ষকদের একটি অংশ বুঝছেন না, সিন্ডিকেটের তারা বুঝতে পারছেন না। এবং যখন পুলিশ প্রশাসন এখানে প্রবেশ করেছে, পুলিশ প্রশাসনের উচিত ছিল একটি সংযত আচরণ করা, এবং সেই সংযত আচরণের বাইরে চলে গিয়েছে এবং একেবারে জল কামান থেকে শুরু করে এরকমভাবে পুলিশ প্রশাসন ডেকেছে কারা? এটাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথাই বলছি আমি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এই ব্যর্থতা রয়েছে। আমি মনে করি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব জনপ্রিয় শিক্ষক প্রতিনিধি ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি ছিলেন একাধিকবার, যিনি কলা অনুষদের একাধিকবার নির্বাচিত ডিন ছিলেন, বিশেষ করে সমাজবিজ্ঞান অনুষদের, তা সেখানে তার যে পরিস্থিতিগুলো আমার কাছে মনে হয়নি অতীতের অভিজ্ঞতা তিনি কাজে লাগিয়েছেন। অতীতের যে সংকট হলে যে সংকটের সমাধান কী করে করতে হয় সেই পথে তিনি মনে হয় হাঁটেননি, কিংবা হাঁটতে দেওয়া হয়নি, কিংবা বড় একটা ভুল করে ফেলেছেন, সেই ভুল থেকে উনি পেছাতে পারছেন না। ধন্যবাদ। মানে আমাদের এখানে তো আসলে আশাবাদের জায়গাগুলো খুব বেশি নাই। মাঝে মধ্যে আমরা সেই আশাবাদের কিছু স্ফুরণ তরুণদের মধ্যে দেখতে পাই। সেরকমই একটা আশাবাদের জায়গা আমি মনে করি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মানে সবসময় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি বলে এই কারণে আমি বলি না। অন্তত সামান্য যার ইতিহাস বোধ আছে, অল্প বিস্তর যার একটু ইতিহাস বোধ আছে, তারাই বুঝবেন যে লড়াই সংগ্রাম এগুলো সমাজকে এগিয়ে দেয়, এবং যে সমাজে লড়াই সংগ্রাম নেই, অর্থাৎ বাস্তবতার বদলের সাথে কিন্তু নতুন নতুন দাবি দেওয়া সমাজে আসাটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। ফলে সেই সব দাবি দেওয়া নিয়ে যে সংগ্রাম এবং আদায়ের জন্য একটা নতুন ঐক্যের স্ফুরণ ঘটানো, এগুলো তরুণদের বৈশিষ্ট্য, এবং সেইটা যদি না থাকে তাহলে তাদের মধ্যে বৃহত্তর সমাজের জন্য যে নিজেকে যুক্ত করা, সেই বোধটাই সৃষ্টি হবে না, এবং সেইটা আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে আমি প্রত্যেকটি আন্দোলনকে অত্যন্ত ইতিবাচক ঘটনা হিসেবে দেখি সমাজের মধ্যে, এবং এই যে ছাত্ররা আন্দোলন করছে এইটা অত্যন্ত ইতিবাচক, এবং আমাদের ভবিষ্যৎ সম্ভবত সেই দিকেই। এখন আমি যেটা বলবো, আন্দোলনের নাম তো হয় কেন? হ্যাঁ,
পড়াশোনা ছাত্রছাত্রীদের কাজ তো হলো পড়াশোনা করা। না না, এটা কথাটা ঠিক, পড়াশোনা তো করাই, পড়াশোনা করা আন্দোলন একটা পড়াশোনা, মানে পড়াশোনাকে শুধুমাত্র কেতাবের মধ্যে যদি ঢুকিয়ে রাখেন, না, কেতাবের আমি বলছি যে এই পরিস্থিতির দিকে তাদের যেতে হয় কেন? হ্যাঁ, সেটাতে আমি ফিরছি, মানে আমি ফিরছি এই কারণে যে এই পরিস্থিতির দিকে যাওয়া যে মানে এটা কখনোই এরকম কোনো সমাজ হতে পারে না যেখানে শতভাগ নিশ্ছিদ্র সবকিছু ঠিকঠাক পারফেক্ট। ফলে একটা যে কোনো খুবই মানে যেখানে একটা খুবই মানে প্রো পিপল গভর্নমেন্ট আছে, যেখানে একটা খুব শাসনের খুবই গণমুখী শাসন আছে, সেই রকম ব্যবস্থাপনার মধ্যেও কিন্তু ওইটা বললাম যে বাস্তবতার বদলের সাথে সাথেই নতুন নতুন দাবি দেওয়া, নতুন অসুবিধা সৃষ্টি হবে, সেগুলোর সমাধানের প্রশ্ন আসবে, সেটা নিয়ে লোকজন ঐক্যবদ্ধ হবে, দাবি দেওয়া হবে, কথা বলবে, এই পর্যন্ত অত্যন্ত স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে অস্বাভাবিক জায়গাটা হচ্ছে এটাই যে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়গুলো শাসকদের সবসময় একটা লক্ষ্যবস্তু পরিণত হয়েছে, কারণ তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে। বাংলাদেশে একটি শাসন নাই, একটি শাসন, একটি মেয়াদকাল নাই যে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়নি। এইটার ধারাবাহিক পুঞ্জীভূত রূপ বর্তমান সরকারের সময় এসে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদের স্তরে পৌঁছেছে এবং পূর্বতম সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন এই যে সবাই কিন্তু বিশ্ববিদ্যালয় লক্ষ্যবস্তু করেছে এবং যথাসম্ভব বিশ্ববিদ্যালয়গুলোকে একটা দখলের বিষয়ে পরিণত করতে চেয়েছে, সেজন্য প্রশাসনকে নিয়োগপ্রাপ্ত একদমই দলীয় বসংবদ প্রশাসন, আর দুই হচ্ছে ছাত্র সংগঠন, যেটা সরকারি দলের যখন যেটা থাকে তাকে লেঠেল বাহিনী হিসেবে কাজে লাগানো। তার সাথে যখন ফেল করে যায় পুলিশ এবং নানা ধরনের হুমকি, ভয়, এগুলো মিলে একটা গুন্ডাতন্ত্র কায়েম হয়েছে। এইটা বর্তমান সময়ে একেবারে ধ্রুপদী পর্যায়ে পৌঁছেছে এবং এই জায়গায় আসার ফলে ছোট ছোট দাবি দেওয়া, ধরুন একটা শিক্ষার্থীদের মধ্যে, তাও নারী শিক্ষার্থীদের, মানে মেয়েদের হোস্টেলের প্রভোস্টও মানে ওই দাপটের অংশীদার, ফলে দাপটের প্রভাবে উনি ছাত্রীদের সাথে একটা যেটা স্বাভাবিকভাবে ডিল করার কথা সেটা ডিল করতে পারলেন না, বরং তিনি ক্ষমতার বাহাদুরি দেখালেন। ফলে ছাত্রীদের কি করলেন, মূলত আত্মমর্যাদায় আঘাত করলেন, তারা প্রতিবাদে নামলো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু এটা পারতো, যাচ্ছে এটা ম্যানেজ করা, একজন ভুল করেছে প্রভোস্ট, কাজেই তাকে একটু তিরস্কার করতে পারতেন, তারা সমাধান। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একই দাপটের অংশীদার, ফলে তারা যেটা করলেন যে এইখানে ওই প্রভোস্টকে আত্মমর্যাদা, তাদের মানে তাদের যে দাপট, তাদের যে ক্ষমতার দম্ভ, সেইটাতে লাগলো এবং তারা পুরো প্রক্রিয়াটাকে নিয়ে গেলেন। প্রথমে ছাত্রলীগকে দিয়ে, নামধারী গুন্ডা বাহিনীকে দিয়ে হামলা করা, দ্বিতীয়ত ক্লাসিক্যাল কায়দায় পুলিশ এসে সাউন্ড গ্রেনেড পর্যন্ত পৌঁছানো, এবং তারপরে এখন নানা ধরনের মিথ্যা, কুৎসা, হুমকি, মামলা ইত্যাদির ভয়। সো এই যে গুন্ডাতন্ত্র, এর বিরুদ্ধে আজকে যে ছাত্র, এটা হতোই কোথাও না কোথাও, এবং এটা যে হচ্ছে এবং এর প্রভাব যে সারা দেশে পড়ছে, বাংলাদেশে এটাই আমি সবচেয়ে ইতিবাচক ঘটনা মনে করি। যদি কোনো রকম শুভবুদ্ধি এখনো কোথাও থাকে, যদিও এই ধরনের শাসন, ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কাছে কোনো শুভবুদ্ধি আশা করা মুশকিল, কারণ নিজেদের ক্ষমতা ছাড়া তারা আর কিছু বোঝে না। কিন্তু তারপরেও যদি কোথাও কোথাও শুভবুদ্ধি থাকে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষা করা আমাদের কাজ, তাহলে অবিলম্বে এই ভাইস চ্যান্সেলর পদত্যাগ করা উচিত। এই ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ব্যক্তিগতভাবে আমরাও তাকে চিনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 2 মেয়াদে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, যখন তিনি একটা পর্যায়ে প্রশাসনিক ফেইলিয়ার মুখোমুখি হন, অর্থাৎ যেখানে তার একটা বিষয়কে ব্যবস্থাপনার মধ্যে আনা ইতিবাচকভাবে, সেইটার ভূমিকা পালন করার কথা ছিল, সেখানে উনি যখন এটা ফেল করেন, যেমন ফেল করেছিলেন 2002 সালে আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ছাত্রছাত্রীরা আন্দোলন করে তার পদত্যাগ দাবি করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এইখানেও তার পদত্যাগ করতে বাধ্য করা উচিত এবং আমি আশা করি যে, আমি বিশ্বাস করি যে ছাত্র সমাজ সেই পর্যন্ত যেতে পারবেন এবং মানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদত্যাগ করা উচিত। সেটাই বাংলাদেশে একটা ইতিবাচক ঘটনা হবে যদি উনি টিকে যেতে পারেন। এটা বাংলাদেশের জন্য বিভৎসতার যতগুলো রূপ আছে তার একটা ঘটনা হিসেবে দাঁড়াবে। জনাব সুভাষ চন্দ্র রায়, যে এটা থেকে একটা গ্রেটার একটা এসেন্স আসছে, যেটা যে ক্ষমতা মানে যেই পর্যায়ে যেই ফর্মেই ক্ষমতায় পান বা ক্ষমতায় যান, সেটাকে মানে একটা দম্ভে পরিণত হয়, সেটাকে তার একটা উৎকট একটা প্রয়োগ দেখা যায় সব ক্ষেত্রে। ইউনিভার্সিটিতেও একটা প্রশাসন যে সমস্যাটা খুব ছোট এবং খুব সাধারণভাবে স্বাভাবিকভাবে এটা সমাধান করতে পারতো, আপনি ইঙ্গিত দিয়েছেন, সেখানে ওনার মতো একটা ব্যবস্থাপক যার কাছে এইটুকু আশা করাই যেত, এখন উনি সেটা দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশের মধ্য দিয়ে এটা সমাধান হবে কিনা, শিক্ষার্থীদের আন্দোলন যেদিকে যাচ্ছে। আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। জুনায়েদ সাকি তার কথাগুলোর মধ্যে 2-1টি কথা বেরিয়ে আসছে। একটা কথা খুব পরিষ্কার করে বলি, ক্যাম্পাসে যা কিছু ঘটে তার দ্বন্দ্ব কিন্তু বাইরে, মহড়া হয় ক্যাম্পাসে। এটা আমি একেবারে ছাত্র জীবন থেকে, গোড়ার থেকে বিশ্বাস করে আসছি।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকে, যখন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম, সেই আজ থেকে প্রায় 32 বছর আগের কথা, কিন্তু অভিজ্ঞতাগুলো ভিতরে রয়ে গেছে। আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট প্রতিনিধি ছিলাম, ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি ছিলাম। তা স্বাভাবিক কারণে অনেকগুলো অভিজ্ঞতার জায়গা কিন্তু আছে। আপনি প্রফেসর শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য ছিলেন, তিনি খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ ছিলেন, নিপাট ভদ্রলোক। শামসুল হক সাহেব যখন আজকের খুলনা বিশ্ববিদ্যালয়ের যেদিনকে দ্বার উন্মোচন হলো, সেই অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন খুলনায়। ওখান থেকে তিনি শুনতে পেলেন তার বাড়ির ভিতরে, তার বাংলো যেটা, সেই বাংলোর নিচে কার্পেটগুলো এক জায়গায় করে এনে একেবারে ছাত্রদলের নেহরু বাবলু অভির যে মাস্তানতন্ত্র, একেবারে তলে আগুন ধরিয়ে দিয়ে দাও দাও করে আগুন ধরিয়ে দিয়েছে। তার কিন্তু একাধিক কন্যা ছিল বাড়ির ওপরতলায়। এরকম একটা বিভৎসতার দৃশ্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ওই সময় দেখেছে। উনি ফিরে এসেই উনি এক ছাত্র শিক্ষক সমাবেশে বলেছিলেন, এটা কন্যাদায়গ্রস্ত পিতার মতো অবস্থা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। তা এইরকম পরিস্থিতি আমরা 80-র দশকে দেখেছি। এখনকার পরিস্থিতি যেটার সাথে আমরা আলাপ করছি, যেটা নিয়ে, সেই পরিস্থিতি একটু বিবেচনা করা দরকার যে এর পার্থক্যটা কোথায়। আমি জুনায়েদ সাকির সাথে একমত। তরুণরা যারা ছাত্র, তারা সবসময় অগ্রসর চিন্তা করবে এবং তার প্রতিবাদ করবে এবং যা কিছু ব্যত্যয়, সেই ব্যত্যয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন একটি বিষয় নিয়ে একত্রিত হয়, তখন তার মধ্যে যুক্তি থাকে। সেই যুক্তিটা যারা শিক্ষক যারা থাকেন, প্রতিনিধি থাকেন, এবং যারা প্রশাসনের সাথে কর্তা ব্যক্তি থাকেন, তাদের কিন্তু এটা বিবেচনায় নেওয়া উচিত। এখানে আপনাকে থামবো, আপনি কন্টিনিউ করবেন। কিন্তু এখন যে বাস্তবতা, সেখানে দেখা যায় যখন কোটা বিরোধী আন্দোলন করতে যায়, তখন তারা প্রতিরোধের এবং অন্যায় প্রতিরোধের মুখে পড়ে। তারা ভ্যাট বিরোধী আন্দোলন করতে গেলে অন্যায় প্রতিরোধের মুখে পড়ে। তারা নিরাপদ সড়কের আন্দোলন করতে গিয়ে অন্যায়। এখানে এই যৌক্তিক আন্দোলনের কে অ্যাটেনশন দেওয়ার মানুষ কোথায়? এবং তাদেরকে নানাভাবে হয়রানি এবং নানাভাবে তাদেরকে হেনস্থা করা হয়, মানে সর্বোচ্চ পর্যায় থেকেও। কিন্তু সবসময় মনে রাখবেন, আমি একটুখানি বলে রাখি, আন্দোলনের ভিতরে এক ধরনের চক্রান্তের জাল বিস্তার হয় এবং আন্দোলনের ভিতরে এক ধরনের উস্কানি দেওয়ারও লোক কিন্তু অভাব হয় না। স্বাভাবিক কারণে থাকে, সবসময় সব জায়গায় সব ক্ষেত্রেই ঘটে এটা। তা আপনি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখন জামাত ইসলামের নিজামী সাহেব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন এবং উপাচার্যের আমন্ত্রণে এসেছিলেন। এবং সেখানে আপনারা খুব ভালো করে জানেন, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের ভিতরেই তিনি কিন্তু লাঞ্ছিত হয়েছিলেন এবং এটা ছাত্রদের প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদের যখন ছাত্রলীগ সহ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা যখন ঘেরাও হয়ে গেলেন পুলিশ দ্বারা, তখন বেশ গ্রেপ্তার হয়ে গেল। আমার চোখের সামনে, আমি ঘটনাটা উল্লেখ করি, অধ্যাপক মনিরুজ্জামান মিয়াকে এসে পুলিশের বড় কর্মকর্তা বলছেন যে এদেরকে সব গ্রেপ্তার করা হয়েছে, আপনাকে জানিয়ে গেলাম। সে বললেন, না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমি থাকা অবস্থায় কোনো আন্দোলনরত ছাত্রকে গ্রেপ্তার করা যাবে না। এবং এটা যদি মনিরুজ্জামান মিয়া, তিনি এখন এই পৃথিবীতে নাই, তিনি বিএনপিপন্থী একজন শিক্ষক ছিলেন এবং সেই অনুযায়ী তিনি কাজ করতেন, তিনি ওই কাজটি যদি না করতেন তাহলে বিশ্ববিদ্যালয় তিনি নিয়ন্ত্রণে রাখতে পারতেন না। অতএব বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো কিন্তু বিবেচনা রাখা উচিত। আনন্দুল্লাহ চৌধুরী যে কাজটি করেছেন, খুবই দুর্ভাগ্যজনক একটি কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের তার শিক্ষক জীবনের একটা সবচেয়ে বড় নিজের পরাজয় তিনি নিজে ডেকে এনেছেন। এই বিষয়গুলো যখন বিবেচনায় থাকে না, তখন বোধ শক্তিহীন হয়ে যায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আমার গুরুদেব অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট দ্বারা পরপর 2 বার নির্বাচিত, সর্বোচ্চ ভোটে নির্বাচিত উপাচার্য। সেই উপাচার্যকে রাতের গভীরে যখন লতিফুর রহমান সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যেটা বলি আমরা, তখন আসার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো বেআইনিভাবে। কারণ তখন সেই 1800 সালের সেই ব্রিটিশ ল দিয়ে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। রাত 8:30টার সময় আনন্দুল্লাহ চৌধুরী এসে তিনি উপাচার্যের চেয়ারে বসলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, তার ছাত্ররাই অনেকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি রাত্রেবেলা আসলেন কেন উপাচার্যের অফিসে? বললেন, না, এটা সার্বক্ষণিক পদ, কখনো এই পদটি খালি রাখা যায় না। এইরকম কথাগুলো বার্তা কিন্তু হয়েছে, যে কারণে ব্যর্থ। আমি বলছি ব্যবস্থাপনার ত্রুটিটা কিন্তু ওই জায়গাটায়। আপনি কিভাবে
আপনার ছাত্রদের যেটা শুধু পুত্রবধ নয়, পুত্র সম না, পুত্রই, ছাত্রটা পুত্র কন্যা, এবং সেই জায়গায় যদি ওই বোটটুকুর জায়গা চির ধরে তাহলে কিন্তু সংঘর্ষের জায়গা তৈরি হয়। জোনাসেকের বিরুদ্ধে যাব, কিন্তু বিশ্ববিদ্যালয় এখন তো শাহজালাল নিয়ে আলাপ করছি আমরা, কিন্তু এই সাম্প্রতিক বছরগুলোতে ভিসিদের নানা ধরনের দলীয় চিন্তা অথবা তাদের স্বজনপ্রীতি অথবা তাদের ইভেন দুর্নীতির প্রসঙ্গগুলো অনেক জোরালোভাবে উঠে এসেছে নানা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এইটাকে বলে রাখে এখানে এই উপাচার্যের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ আসে না। আমি যেটা বলবো সেটা সুযোগ নাই। হচ্ছে যে যেমন ধরেন যেটা আমি শুরুতে বলেছিলাম যে বাংলাদেশে তো ছাত্র আন্দোলনের একটা ঐতিহ্য আছে এবং বাংলাদেশ সৃষ্টির পেছনে, তার জন্মের পেছনে ছাত্র আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফলে এই বাংলাদেশের নবগঠিত শাসকদের যারা ক্ষমতায় আসলেন বাংলাদেশ রাষ্ট্রপতনের পর থেকে ধারাবাহিকভাবে বলবো, তাদের একটা হতে পারতো যে এটাকে ইতিবাচকভাবে দেখা, আরেক কিন্তু তারা নেতিবাচকভাবে দেখেছেন, তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখেছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে রাখা নিজেদের, ওই যে বললাম একটা হচ্ছে বশংবদ প্রশাসনকে দিয়ে। বশংবদ প্রশাসন কি করে? দুটো কাজ করে। একটা হচ্ছে যে একদম শিক্ষক নিয়োগের মধ্যে হস্তক্ষেপ করে এবং সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এর সাথে আর শিক্ষার মানের কোনো সম্পর্ক নাই। ফলে শিক্ষার মান কিন্তু ভয়াবহভাবে কমেছে এবং এর পরিণতিতে যেটা হচ্ছে যে এই কাজটা বাস্তবায়ন করার জন্য কোন ধরনের লোক এটা পারবে, অর্থাৎ আপনাকে এমন লোককেই বাছাই করতে হচ্ছে যে লোক প্রশ্নহীনভাবে এই ধরনের অপকর্ম শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত করবে, অর্থাৎ শাসকদের ইচ্ছাটা তাদের পরিপূর্ণ দখলে রাখা। এখন দখলে রাখা তো প্রশাসন নিজে নিজে পারবে না, শিক্ষকরা তো এসে মারামারি করতে পারবে না, ফলে তার লেটেল বাহিনী দরকার। এই ছাত্র সংগঠনের যেটা এমনকি ঐতিহ্যবাহী ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, 1971 সাল পর্যন্ত তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু বাংলাদেশ পর আমলে ওই মাঝের স্বৈরাচার বিরোধী 80-র দশকের আন্দোলন বাদ দিলে আমরা ভূমিকা দেখব ক্ষমতায় আসে, ক্ষমতায় যখনই আসে তখনই তার লেটেল বাহিনী হিসেবে ভূমিকা তার দাঁড়ায়। এই জায়গাটা, এই নেক্সাসটা তৈরি করে দিয়ে তারা বিশ্ববিদ্যালয়টা দখলে রাখে। এখন যখনই আন্দোলন হয়, প্রতিপক্ষ ছাত্র সংগঠনের বেলায় একই কথা, যেটা উনি যেটা বললেন যে ধরুন মানে কোনটা ষড়যন্ত্র, কোনটা ষড়যন্ত্র, আপনি যখন ক্ষমতায় থাকেন, এটা ক্ষমতার ভাষা, ক্ষমতায় যখন থাকবেন আপনার যে কোনো প্রতিপক্ষ কিংবা যে কোনো বিরুদ্ধ আন্দোলনকে আপনার ষড়যন্ত্র মনে হবে। আবার উনি যখন বিরুদ্ধ জায়গায় যাবেন, যখন ক্ষমতার বাইরে থাকবেন, তখন ওনারা কিন্তু আন্দোলন করেন, সেগুলো কিন্তু আর ষড়যন্ত্র থাকে না। এইটা সবসময় শাসকের ভাষা। আমি যেটাকে পৌঁছাতে চাই, ছাত্ররা যখন আন্দোলন করে, যেমন ধরুন 2002 সালে যখন আমরা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, আমি নিজে, এই যে আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব পদত্যাগ করতে বাধ্য হলেন, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা আন্দোলন, যে আন্দোলনের সাথে ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ছিল এবং সাধারণ শিক্ষার্থী যারা দল করেন না তারাও ছিলেন, এবং এদের সম্মিলিত একটা মঞ্চ থেকে নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীবৃন্দ এরকম একটি মঞ্চ থেকে আন্দোলনটি পরিচালিত হয়েছে। এই আন্দোলনটাকে আমরা কাঠামো হিসাবে রক্ষা করতে পারি না, যেমন ছাত্র সংসদ তো নাই, কিন্তু ছাত্রছাত্রীরা যে নিজেরা একটা সংসদের মতো করে ছাত্রদের স্বার্থ রক্ষা করার একটা ফোরাম ডেভেলপ করবে, এটা করতে না পারার ফলে বিশ্ববিদ্যালয়ে যে ইতিবাচক জায়গাটা ওই পদত্যাগ কিংবা আন্দোলনের মধ্যে দিয়ে আনা হলো, সেটা রক্ষা করা যায় না। আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা বড় মানে জায়গা তৈরি করেছেন, তারা বলছেন এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিক্ষার্থীরা, এবং তারা সম্মিলিতভাবে আন্দোলন করছেন, অন্তত অধিকাংশ শিক্ষার্থীরা আন্দোলনে আছেন, এবং সেই আন্দোলন থেকে এখন বলা হচ্ছে এতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্টোরিয়াল অ্যাক্টিভিটি কিংবা রেজিস্টার বিল্ডিং এর অ্যাক্টিভিটি ইত্যাদি বন্ধ রাখতে হবে। এটা আমি মনে করি এটা জনগণের এটা আবার গ্রেটার, এটা আবার বৃহৎ শৃঙ্খলার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? কারণ হচ্ছে যে বৃহৎ শৃঙ্খলার মধ্যেই খোদ যারা শৃঙ্খলা রক্ষার করার কথা, তারা যে ভয়াবহ অনিয়ম প্রতিষ্ঠা করেছেন, তার বিরুদ্ধে ছাত্র সমাজ যখন একটা ন্যায়ের জায়গা থেকে এই কথা বলেন, তখন মানে একটা অর্ডার প্রতিষ্ঠার জায়গা যায়। আমি শুধু একটা কথাই শিক্ষার্থীদের বলবো যে অর্ডার প্রতিষ্ঠিত রাখতে হলে অর্ডার প্রতিষ্ঠিত রাখার পক্ষের সংগঠন শক্তিটাও থাকা দরকার। আপনারা আজকে যে ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ সংস্থার সেই ফোরামটা যদি বিল্ড আপ করতে পারেন, যদি এরা ছাত্র সংসদ নির্বাচন নাও দেয়, তার বাইরে নিজেদের তৈরি ছাত্র সংসদ এবং ছাত্রদের প্রতিনিধির এই সংস্থা রক্ষা করতে পারেন, যাতে করে আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম অনেক ক্ষেত্রে আপনারা বন্ধ করতে পারবেন। এবং এই যে আজকে ইতিবাচকতা শুরু, এইটা ধারাবাহিকভাবে থাকবে। আজকে রাজশাহীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বত্র এই আন্দোলনের সমর্থনে আন্দোলন তৈরি হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাঁচানো দরকার, এবং এই শিক্ষকদের মান, শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটেছে, কিন্তু ভয়াবহ যে মানের ধ্বংস ঘটছে, এই ধ্বংসটা রক্ষা করতে হলে এখন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আন্দোলনের মধ্যে এটা করতে হবে। শাসকদের দিক থেকে তাদের পরিষ্কার স্বার্থবিরোধী হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং তাদের। জনাব সুভাষ সিংহ রায়,
নির্বাচন কমিশনের খুব আলোচনা হচ্ছিল যে নির্বাচন কমিশন পুনর্গঠন হতে যাচ্ছে, এই সময় একটা আইন কেন নাই এবং দীর্ঘ 50 বছরের মধ্যেও আমরা একটা আইন করতে পারলাম না। তো যেই আইনটির খসড়া অনুমোদন হয়েছে তা তো যে প্রক্রিয়ায় এখন ইলেকশন কমিশন পুনর্গঠন হয় সেটারই একটা অনেকেই, যেমন টিআইবি, যদিও রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপি এটাকে স্বাগত তো জানানি, তারা বলছে ইসি নয়, তাদের দাবি হচ্ছে একটা নিরপেক্ষ সরকার। এই আইন দিয়ে আসলে কি পারপাস সার্ভ হবে যদি সবাইকে অনবোর্ড করা না যায়? যদি লক্ষ্য তো একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, সরকারও তাই বলছে, এবং নারায়ণগঞ্জ মডেল সেটার একটা ইঙ্গিত বলে বা সেটার একটা দৃষ্টান্ত বলেই সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। আপনি কি বলেন? আমি এই বিষয়ে কিছু কথা যোগ করার আগে আমি দু একটি কথা এখানে যোগ করি খুবই অল্প সময়ের মধ্যে। আমরা ওই পুরনো প্রসঙ্গে গেলে আমরা আলোচনা শেষ করতে না শেষ করতে পারবো না, কিন্তু এই পরিস্থিতিগুলো একটু উল্লেখ করা প্রয়োজন। ছাত্র রাজনীতির একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যর ধারাবাহিকতায় বাংলাদেশে এখনও যে ছাত্র রাজনীতি নেই এটা বলবার কোনো সুযোগ নাই, অবশ্যই আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনি বঙ্গবন্ধু যখন পুরনো গণভবনে বসে কাজ করছেন, হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে ছাত্ররা আমাদের খুব জনপ্রিয় শিক্ষক উপাচার্য অধ্যক্ষ মোজাফফর আহমেদ চৌধুরী তাকে অবরুদ্ধ করে রেখেছে। বিষয়টা কি ছিল? অটো প্রমোশন। এবং তৎকালীন সময়ে আপনি খেয়াল করে দেখবেন জহিরুল আলম এবং ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন তারা যৌথভাবে এই অটো প্রমোশনের বিরুদ্ধে ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাথে যারা কলেজের ছাত্ররা যুক্ত ছিলেন তারা কিন্তু ব্যাপক সংখ্যায় তারা কিন্তু ওই পক্ষে ছিলেন যারা অটো প্রমোশন দিতে হবে, যে কারণে ছাত্রলীগের ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দরা ওই সময় কিন্তু হেনস্থার শিকার হয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৌড়ে ছুটে যে মোজাফফর আহমেদ চৌধুরী, আমি শেষ করছি, আপনি ছাত্র রাজনীতির প্রসঙ্গটা আনতে গেলে অনেক গভীরে আলোচনার জন্য আমাদের পুরো অনুষ্ঠান ডেডিকেট করছি না, করছি না। সেখানে যখন বঙ্গবন্ধু ছুটে গেলেন, একাই ছুটে গিয়েছিলেন, কোনো রকম তিনি নিরাপত্তা প্রহরীও নেননি। বলেছিলেন যে ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, ছাত্ররা প্রতিবাদ করবে, কিন্তু শিক্ষককে অপমান করে নয় এবং শিক্ষককে অবরুদ্ধ করে নয়। এই কথাটা যারা ছাত্র রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন এখন কিংবা যারা আন্দোলন করছেন তারা যেন মনে রাখেন, এবং তার একটা কৌশল আছে এবং সেই ইতিবাচক কৌশল নিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। আমরাও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘ সময় ধরে কাজ করেছি। যাই হোক, এই প্রসঙ্গে আর কথা নাই বা বললাম। আপনার প্রসঙ্গে আমি যদি আসি, বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন ছিল না গত 50 বছরে, সেটা একটা একেবারেই ধ্রুব সত্য কথা। কিন্তু সেই আইনের ক্ষেত্রে, আইন করবার ক্ষেত্রে গত 50 বছরে খুব বেশি তাগিদ রাজনৈতিক দলগুলোর পক্ষে হয়েছে আমার কাছে মনে হয়নি। হয় কেন নাই, আমি একটু আগে যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের কথা বললাম, আপনি কি জহিরুল আলম বলতে পারবেন লতিফুর রহমান সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারটি নির্বাচন প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা পালন করেছিল? ওই সময় যিনি নির্বাচন কমিশনার ছিলেন এম এ সাইদ, তিনি কি যথাযথ ভূমিকা পালন করতে পেরেছিলেন? এবং ওই সময় ওই তিনটি তত্ত্বাবধায়ক সরকারে 30 জন যে উপদেষ্টা মণ্ডলী ছিলেন তারা কি যথাযথ ভূমিকা পালন করেছিলেন? এবং তার আগে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের যে অস্থায়ী সরকার, সেই সরকার 10 জন উপদেষ্টা, সেই 10 জন উপদেষ্টা ভূমিকা পালন করতে পেরেছিলেন? হ্যাঁ, এখন বলা হয় যে খারাপের মধ্যে ভালো ছিল, কিংবা তারা অনেকটা পেরেছিলেন, অনেকটা নিরপেক্ষতার মোড়ক আনতে পেরেছিলেন, এটা বলে। কিন্তু নির্বাচন কমিশন গঠনের পরও যদি বলা হবে যে আমরা নির্বাচন কমিশন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার। তার নির্বাচনকালীন সরকার আপনি পদ্ধতির পরিবর্তন করবেন কোন পদ্ধতির মধ্য দিয়ে, কোন আইনের বলে, সেটা কিন্তু কেউ এখনো বিকল্প প্রস্তাব কেউ উত্থাপন করে নাই। দেখুন, মানে পরিষ্কারভাবে আমরা কতগুলো কথা বলেছি। এখন আমরা মনে করি বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাতে চাই সত্যিকার অর্থে এবং দেশকে রক্ষা করতে চাই, জনগণের স্বার্থ দেখতে চাই, তাহলে এই কথাগুলোতে গুরুত্ব দিতেই হবে। সেক্ষেত্রে কার দল কত বড় ছোট সেটা চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সংকটের দিকে তাকানো এবং সংকট থেকে উত্তরণের পথটা খোঁজা। সেই হিসেবে আমরা 2018 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের আগেই বলেছিলাম, বহু আগে আমরা একটা বলেছিলাম যে এই যে রাজনৈতিক সংকট, এটা থেকে উত্তরণ হতে হলে আমাদের নতুনভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা চুক্তি দরকার। এই রাজনৈতিক চুক্তিটা
পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে হবে যে কিভাবে সকলের জন্য রুলস অফ দি গেম, অর্থাৎ নিয়মটা, রাজনৈতিক তৎপরতা পরিচালনার নিয়মটা একটা জায়গায় ঠিক করতে হবে, এবং সেটার জন্য সাংবিধান সংস্কার দরকার। সকলের একটা জায়গায় ঐক্যমত্য হতে হবে। সেই ঐক্যমত্যের শর্তটা আসলে কোনো গুরুত্ব আমরা রাজনৈতিক দলগুলোর দিক থেকে দেখিনি, কিন্তু সমাজে এই প্রশ্নটা ধীরে ধীরে উত্থাপিত হচ্ছে। এবং 2018 সালে 29শে ডিসেম্বরের একেবারে অদৃষ্টপূর্ব, ইতিহাসের অদৃষ্টপূর্ব, এইটা কোনো পৃথিবীর কোনো ইতিহাসে আছে কিনা আমি জানি না, বাংলাদেশের ইতিহাসে তো এরকম দেখা যায়নি, সকল দলের অংশগ্রহণের পর গভীর রাতে এই সমস্ত ব্যালট বাক্সের অর্ধেকের বেশি সব ভর্তি হয়ে যাওয়া, এইগুলোর পরে এখন এসে এটা বোঝা যাচ্ছে যে এটার আসলে আর কোনো সমাধান নেই। কারণ খোদ প্রধানমন্ত্রী সবাইকে ডেকে বলেছেন আমার উপর আস্থা রাখতে এবং আমি সুষ্ঠু নির্বাচন দিব। তারপরে সুষ্ঠু নির্বাচনের নমুনা যখন এটা হলো, তখন আপনি নারায়ণগঞ্জ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের বিন্দুমাত্র কোনো যোগ নেই। ওটা কেবল স্থানীয় নির্বাচন না, ওই পুরো নির্বাচনের ইকুয়েশনটাই স্থানীয়ভাবে। সুতরাং ওইটা একেবারে আলাদা পড়ব, এবং এই বিষয়ে আমি যদি আমাকে 1 ঘন্টা কথা বলতে বলেন, আমি 1 ঘন্টা কথা বলতে পারবো, বিকজ আমরা ওখানে এটার সাথে কম বেশি যুক্ত আছি। ফলে আমি যেটা বলবো, ওই প্রসঙ্গ এখানে টানাই যায় না। নারায়ণগঞ্জের সাথে নির্বাচনের কোনো বাংলাদেশের জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতিটা দাঁড়িয়েছে যে বিপুল যে রাজনৈতিক সংকট বিরাজমান, যেটা একটা গৃহযুদ্ধ অবস্থার দিকে আছে। এখনই সবাই পরস্পর রাইফেল নিয়ে যুদ্ধ করছে না বলে কিন্তু গৃহযুদ্ধ আপনি বলবেন না, এটা হচ্ছে গৃহযুদ্ধ সম্পর্কে যদি কোনো ধারণা থাকে, যখন একটা রাজনৈতিক ব্যবস্থা আর জনগোষ্ঠীকে কোনোভাবে ঐক্যবদ্ধ রাখার মেকানিজম পায় না, কেবলমাত্র বল প্রয়োগ থাকে, তখন এটা গৃহযুদ্ধ অবস্থার দিকে যায়। কাজে এই যে বাস্তবতাটা, এটা থেকে উত্তরণের জায়গায় যাওয়া দরকার। সেক্ষেত্রে আমরা কতগুলো শর্তের কথা বলেছি। 1, এই মুহূর্তে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। 2, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং এই সরকারে নিশ্চয়ই আওয়ামী লীগ যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং উল্লেখযোগ্য অংশের প্রতিনিধি, তারাও থাকবেন। কিন্তু এই সরকারের অধীনে তখন 2টো কাজ হবে। 1, একটা নতুন নির্বাচন কমিশন গঠন করা। 2, সংবিধান সংস্কার এবং নিজেদের প্রাতিষ্ঠানিক বিকাশের জন্য ওই যে বললাম রুলস অফ দি গেম, সেটা ঠিক করার জন্য একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা। এইটা হচ্ছে বাংলাদেশের আগামী উত্তরণের পর্ব। এর আগে এই সার্চ কমিটি, প্রেসিডেন্টের সাথে সংলাপ, প্রেসিডেন্ট একটা আমাদের রাষ্ট্রের প্রতীক, তাকে সম্মানের জায়গায় রাখা দরকার। তাকে ডেকে এনে তার কাঁধে বন্দুক রেখে এইসব রাজনৈতিক তামাশা, এটা একেবারেই হাস্যকর। এবং এখন যে পার্লামেন্টের ন্যূনতম কোনো জনসম্মতি নাই, সেই পার্লামেন্টের এখন আইন তৈরি করা, এগুলো সবই হচ্ছে ভীষণ রকম এমন পদক্ষেপ যা সংকটকে আরও গভীরতর করবে, গৃহযুদ্ধ অবস্থাকে আরও খারাপ দিকে ঠেলে দিবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি করবে। বিরতি নিব। সংকট উত্তরণে তো আপনি জানতে চেয়েছিলেন, তাহলে উপায় কি? উপায় কিন্তু কিছু বাতলেছেন না, উপায় বাতলাতে পারেননি। এটা উপায় বাতলানোর পথ না। আওয়ামী লীগকে জুনায়েদ সাকি যেভাবেই বলুক না কেন, আওয়ামী লীগ তো সে রাজনৈতিক দল না। আওয়ামী লীগ তো একেবারে গভীর বিষয় দিয়ে দেখতে হয় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় না। আওয়ামী লীগ হচ্ছে জনসম্পৃক্ত দল। এখন নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, জুনায়েদ সাকিরা ব্যস্ত। এখন নারায়ণগঞ্জে নির্বাচনে তাদের দল রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারপরেও ব্যস্ত। তো এরকম ব্যস্ত থাকেই। তা সেই ব্যস্ততা নিয়ে আমার কোনো আপত্তি নাই, আমার ব্যক্তিগত আপত্তি নাই। আপনি আপনার নির্বাচনে সম্পৃক্ত আছেন বা জানেন, অনেক খোঁজ খবর রাখেন, সেটা খোঁজ খবর ব্যাপার না, ওখানে অ্যাক্টিভিটি আছে। কি অ্যাক্টিভিটি আছে সেটা তো দৃশ্যমান। এখন আপনি যে কঠিন কঠিন কথাগুলো বলেন, আমি একটু লেখাপড়া করার চেষ্টা করেছি সারা জীবন, আমি নিজেই এর সরলার্থ বের করতে পারি না। এমন কঠিন কঠিন শব্দ এই রাজনৈতিক দলগুলো বলেন, যেটা বোঝার ক্ষমতা বাংলাদেশের জনগণের নয়। বাংলাদেশের জনগণ সোজা সাপটা বোঝেন। আপনি আপনার দেশের মানুষকে জীবনমান উন্নয়ন ঘটাতে পারছেন কিনা, মানুষ খেয়ে পড়ে আছে কিনা, মানুষ শান্তিতে ঘুমাতে পারছে কিনা, এটি হচ্ছে মানুষের জীবনের বড় চাওয়া। এবং মানুষের এই যে জীবনমানের উন্নয়ন, এইটা আওয়ামী লীগ যেহেতু করতে পেরেছে, অতএব আওয়ামী লীগের একটা বড় শক্তি কিন্তু রয়ে গেছে, এবং বিশাল বড় শক্তি। সবকটি রাজনৈতিক দল মিলেও যে ধরনের ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হয়, তারপরেও দেখা যাবে যে আওয়ামী লীগকে কিন্তু কাবু করা যায় না। 5ই মে তো অনেকেই মনে করেছিল, পরের দিন আওয়ামী লীগ সরকার নাই শাপলা চত্বরের ঘটনার পরে। এটা অনেক বিস্তৃত ইতিহাস। অতএব এই ব্যাপারে না যে আপনি জাতীয় ঐক্যমতের যে ব্যাপারটি বলছেন, জাতীয় ঐক্যমত কখন গঠিত হয়েছিল? জাতীয় ঐক্যমত গঠিত হয়েছিল 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে।
সেই জাতীয় গণঅভ্যুত্থানে যে তিন জোটের রূপরেখা হয়েছিল, সেই রূপরেখার ভিত্তিতে 91 সালের সরকারটা পরিচালিত হয়নি বলে এবং সেই বিএনপি ব্যর্থ হয়েছিল বলেই বাংলাদেশের কিন্তু অনেক সংকট কিন্তু গভীরতর হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন 2006 সালের যে নির্বাচন যে ব্যবস্থাপনা ছিল, বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচন কমিশনের সংস্কারের যে আন্দোলন হয়েছিল, তার সাথে 11 দলও এসেছিল, গণফোরামে এসেছিল এবং কমিউনিস্ট পার্টিও এসেছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা পর্যায়ে কিন্তু অগ্রগতির জায়গা সূচিত হয়েছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনা, সেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল। আপনি এখন জাতীয় ঐক্যমতকে কাকে বলবেন, জাতীয় ঐক্যমত কখন বলবেন, কোন প্রেক্ষিতে বলবেন, আপনি কি বলতে পারবেন? এখন এই সরকার পরিবর্তনের যে ব্যাপার, আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, ব্যাপারটা তো এত সহজ নয়। আওয়ামী লীগ কেন পদত্যাগ করবে, কীভাবে পদত্যাগ করবে, কেন পদত্যাগ করবে, এটা তো প্রেক্ষাপট কথা বলছেন আপনি। অতএব এটা এক ধরনের গাঢ়জোরের কথা। অতএব ওই গাঢ়জোরের কথা দিয়ে আপনি কিন্তু বাংলাদেশের সমাধান করবেন না। বাংলাদেশ যে ব্যাপারটা এগোচ্ছে সেভাবেই কিন্তু বাংলাদেশ আপনার কাছে, সেভাবেই বাংলাদেশ কিন্তু এগোবে। সেই এগোনোর পথে যদি আপনি কোনো রকম নতুন ফর্মুলা নিয়ে আসেন, সেই ফর্মুলা নিয়ে নিশ্চয় কথা বলবেন। আজকে সার্চ কমিটির আগে তো এক সময় ছিল না, বিরতি নিব, সার্চ কমিটি তো ছিল না। আপনি তো 1947 সালের পর থেকে ভারতের তো নির্বাচন কমিশনের আইন নাই, তাদের সংবিধানও 324। ধন্যবাদ। না, প্রথম বিষয় আমি বলবো যে ধরুন মানে আসলে স্পষ্ট নয় উনি যেটা বলছেন যে আপনারা যা চাচ্ছেন সেগুলো পরিষ্কার না। আমি পরিষ্কারভাবে বলছি, সেটা হচ্ছে যে আমরা কি চাচ্ছি এটা পরিষ্কার, এবং এগুলো বাস্তবসম্মত নয়। না, আমরা কি যা চাচ্ছি, আমরা যা কথা বলছি, এটা কেবল পরিষ্কারই না, এইটার ইতিমধ্যে একটা রিহার্সেল বলেন, দৃষ্টান্ত বলেন, এটা ইতিমধ্যেই মানে বাংলাদেশে তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিজেই করেছে। আওয়ামী লীগ একটা মানে নির্বাচিত সরকার 1991 সালের যে 27শে ফেব্রুয়ারি হয়েছিল, সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তো তখন তাদেরকে পদত্যাগ করার কথা বলেনি, এবং তারা পদত্যাগ করেছে না, যদিও মাঝখানে একটা নির্বাচন দিয়ে তারপরে একটা সংশোধনী এনেছে তারা পার্লামেন্টে, এবং তার মধ্যে দিয়ে তারপর তারা পদত্যাগ করেছে। তার মানে পদত্যাগ করে একটা তাদের দাবির কাছাকাছি অনেকগুলো তারা জিনিস সংবিধানে সংযোজন করেছে। এই কাজটা অন্যভাবে হতে পারত, যে কাজটা এখন হওয়া দরকার, ওই কাজটা হয়নি বলে যে একটা ন্যাশনাল মানে কনসেনসাসের জায়গায় পৌঁছানো দরকার। দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বী থাকে, বহু দল প্রতিদ্বন্দ্বী থাকে, এটাই রাজনীতি। কিন্তু তার একটা মানে কীভাবে এই প্রতিদ্বন্দ্বিতাটা চলবে, প্রতিপক্ষতা চলবে, সেটার একটা নিয়ম থাকে। সেই নিয়মটা সংবিধানে অনুপস্থিত। এখানে সংবিধানের ক্ষমতা কাঠামোটা একচেটিয়া ক্ষমতা কাঠামো, যেই ক্ষমতা যায় তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে পারেন, এবং তার ফলে এই সংকটের জন্ম। কাজে এইটা সমাধানের রাস্তার জন্য জাতীয় ঐক্যমত্য দরকার। এখন সেটার রাস্তা এটাই যে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, এবং ঐক্যমত্যের একটা অন্তর্বর্তীকালীন এটা জাতীয় সরকার বলতে পারেন। সহজ গেম নয়, মানে আপনি এটা যে ওনারা ছাড়বেন না, ওনারা ছাড়বেন না, এটা তো সবাই জানে। বিএনপিও যেমন ছাড়েনি, এই রাজনৈতিক ঐক্যমত্যটা হবে যখন জনগণের আন্দোলন এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর আন্দোলন এমন পর্যায়ে পৌঁছাবে, এবং ওনাদেরকে তখন সেই আন্দোলনের মুখে এই জায়গায় আলোচনায় আসতে হবে। এবং সেটাই ঐতিহাসিকভাবে এসছে। আওয়ামী লীগও ঐতিহাসিকভাবে সে একই জায়গায় যাবে, যতক্ষণ না যাবে ততক্ষণ আওয়ামী লীগ এইসব কথাবার্তা বলতে থাকবে, দম্ভ দেখাতে থাকবে, এবং এই দম্ভ দেখিয়ে বলবে ওনাদের অর্থনৈতিক উন্নয়নের ফলে নাকি জনগণ এখন ভোটের অধিকার ছেড়ে দিয়েছে, সেজন্য ওনারা আজীবন ক্ষমতা থাকবে, এই নিশ্চয়তা দিয়ে দিয়েছে। কাজে এই সমস্ত জায়গা ওনারা বলতে থাকবেন। ওনাদের অর্থনৈতিক উন্নয়ন কি হচ্ছে সেটা আমরা পরিষ্কারভাবে জানি। এই অর্থনৈতিক উন্নয়নের ফলে কত পার্সেন্ট লোকের হাতে বিপুল পরিমাণ টাকা, বিপুল পরিমাণ বাইরে যাওয়া, আর সাধারণ মানুষের টাকার অঙ্কে আয় বৃদ্ধি, কিন্তু সত্যিকার অর্থে জীবন মান কি প্রতিদিনের লাইন দেখবেন। সুতরাং জীবন ওই জায়গাটা আমি যাচ্ছি না, এই তর্ক করলে আরেকদিন বসে তর্ক করা যাবে। ডেভেলপমেন্ট অর্থ এটা কতটুকু ডেভেলপমেন্ট, এর অগ্রাধিকার কি কি, মানুষ শেষ পর্যন্ত সার্ভিস কি পেয়েছে ইত্যাদি। ওই প্রসঙ্গে না গিয়ে রাজনৈতিক তর্কে আসি। আবারও বলবো, রাজনৈতিক তর্কটা হচ্ছে একটা জনগণের আন্দোলনের মুখেই আওয়ামী লীগ এই জায়গায় আসতে বাধ্য, এবং আমাদের মানুষের জন্য এখন সবচেয়ে করণীয় কর্তব্য হচ্ছে ব্যাপক বৃহত্তর ঐক্য গড়ে তোলা আন্দোলনের জন্য। আন্দোলন মোকাবেলার প্রস্তুতি নিতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের তো প্রস্তুতি নিয়েই তো আওয়ামী লীগ সবসময় লড়াই সংগ্রাম করে। আওয়ামী লীগ তো আর ভৈভব রাজনৈতিক দল না, কারণ আমি যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না, আমি অনেকখানি বলে ফেলেছেন। আরেকটু বলি, ওনাদের এতদিন শক্তি ছিল আন্তর্জাতিক শক্তির একচেটিয়া সমর্থন, সেখানে ফাটল ধরেছে। ফলে রাষ্ট্রশক্তির মধ্যে তো ওনারা ইতিমধ্যে নৈরাজ্য তৈরি করে ফেলেছেন। সামনে যেভাবে 13 বছর দমন পীড়ন করেছেন, এই দমন পীড়নের শক্তি আর তাদের নাই। বাহ, মানে
কি যেন বলছিলাম, মানে কোথা আন্দোলনের থেকে? কথা বলছেন আন্দোলনের আপনি। শক্তি ভুইফোঁট দল না। আওয়ামী লীগ তার ভুইফোঁট দল না। আওয়ামী লীগরে আপনি হুমকি দিলেন আর সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ সেভাবে কাজ করবে, এটা বিগত দিনের ইতিহাসে কখনো নাই। বরঞ্চ আওয়ামী লীগ রাজনীতিতে আন্দোলন তৈরি করেছেন, আবার শক্ত শক্ত কথা বলেন। ফ্যাসিস্ট শব্দ অর্থ কারণ বাজারে যান না, মানুষ কি বোঝে কিনা আমাকে বলতে দেন। আপনি তো বললেন, আপনি তখন বলেছেন তখন ওই যে কাঁচা সমালোচনা হচ্ছে গালিগালাজ, রবীন্দ্রনাথই বলছেন কাঁচা সমালোচনা গালিগালাজ, বলা যাবে অনেক কিছু। আওয়ামী লীগকে মাপতে গেলে ওই রাজনীতির দর্শন থাকতে হয়, ওই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, ওই বোধ শক্তি সম্পন্ন হওয়া লাগে। আওয়ামী লীগ জনগণের দল এবং সবসময় জনগণ নিয়ে কাজ করেছে। ভুল ভ্রান্তি, প্রান্তিক বিচ্যুতি এগুলো আওয়ামী লীগে থাকবে, সেটা শোধরানো পথ তৈরি করে, সেখান থেকে আবার বেরিয়ে আসে এবং সেটা আবার জনগণকে নিয়ে এগিয়ে যায়। যারা জনগণের সাথে সম্পর্ক নাই তারা জনগণ নিয়ে কথা বলে, অথবা এটা মানুষ ভালো করে জানে। যাদের সাথে জনগণ নাই, জনগণ যাদের কথার ভাষা বোঝে না, কখনো মানে বোঝার চেষ্টাও করেনি জনগণ, কিংবা জনগণকে বোঝাতে পারেনি কাদের কাজকর্ম দিয়ে, তারা এখন জনগণের হয়ে হুমকি দেয়। অতএব মানুষ এটা বোঝে, অতএব ওই চিন্তা করে লাভ নেই। আপনাকে ওই স্পষ্ট জায়গায় আসতে হবে যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটা এতদিন যাবৎ বলেছেন, আবার ঘুরে ফিরে আসছেন, আবার বলছেন না, একটু আগে বললেন না কথা প্রসঙ্গে রিহার্সেল হয়ে গেছে। তো এই রিহার্সেলগুলো তো চলছে, ষড়যন্ত্রের রিহার্সেলগুলো অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি সবসময় তো চলমান। ওই কনস্পিরেসির মোকাবেলা করেই কিন্তু আওয়ামী লীগ সবসময় এগিয়ে যায়। বিএনপি নেত্রী ওয়াশিংটন টাইমসে একটা প্রবন্ধ লিখেছিলেন না, বাংলাদেশকে সাহায্য দিয়েন না। তা বাংলাদেশ কি থেমে গেছে? বাংলাদেশের কি সাহায্য দেওয়া বন্ধ হয়েছে? বাংলাদেশের বিশ্বব্যাংকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বিশ্বব্যাংকে নামানো হয়েছিল না? বাংলাদেশে পদ্মা সেতু বন্ধ হয়ে গেছে? বাংলাদেশে তো অনেক ষড়যন্ত্র হয়েছে। অর্থাৎ ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে কাবু করা যাবে না। আপনি যদি ঐক্যমতের জায়গায় আসতে চান, আপনাকে সেই বাস্তবসম্মত উপায়ে আসতে হবে। রাষ্ট্রপতি সংলাপের আহ্বান জানিয়েছেন, আগে তো কখনো রাষ্ট্রপতি সংলাপের আহ্বান জানাতো না। বাংলাদেশে তো আব্দুর রহমান বিশ্বাস মার্কাও তো রাষ্ট্রপতি ছিল, সেটাও তো ছিল, আমরা তো দেখেছি এগুলো। অতএব সেই জায়গায় বাক বিস্তার না করে একটা কথা পরিষ্কার করে জানা দরকার যে জনগণের সমর্থন নিয়ে যারা সামনের দিকে এগোবে তারাই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে, এবং এই প্রতিনিধিত্ব করবার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি। সময় দিবেন না, আমি জানি প্রকল্প এই ষড়যন্ত্র হচ্ছে, দেশ এবং দেশের বাইরের ষড়যন্ত্রগুলো সবাই জানছে, জনগণও বুঝতে পারে। মানে আওয়ামী লীগ এখন কিরকম জনসম্পৃক্ততা না, কিরকম জনসম্পৃক্ত দল এটা বোঝা যায় যখন পুরো রাষ্ট্রযন্ত্রটাকে নিজের পকেটে নিয়ে তারপর ক্ষমতা টিকে থাকতে হয়। রাষ্ট্রযন্ত্র নিয়ে নামে একদিন আসুক আওয়ামী লীগ, এখন বাংলাদেশের জনগণের মুখোমুখি হোক, তারা তাদের দল, তারা কতটা জনসম্পৃক্ত পরিষ্কারভাবে বোঝা যাবে। কাজে এই সমস্ত আলোচনা করে লাভ নেই। এটা ঠিক, আওয়ামী লীগ সে সবসময় বলে যে আন্দোলন করলে মাঠে এসে মুরদ দেখান। মানুষের জনগণকে এবং বিরোধী শক্তিগুলোকে অবশ্যই সেই মুরদ দেখাতে হবে, মানে সেই শক্তিটা তাকে দেখাতে হবে, সেই সক্ষমতা তাকে দেখাতে হবে। আমি মনে করি যে এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য জরুরি। আমাদের দেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভর করছে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া, এবং সেটা যদি না হয় বাংলাদেশ যে আন্তর্জাতিক পরিস্থিতির মুখোমুখি, ভূরাজনীতির মুখোমুখি, তাতে বাংলাদেশ ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। এবং বর্তমান সরকার নিজের গদি টেকানোই যেহেতু তাদের একমাত্র বিবেচনা, কাজেই তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত নয়। কথা বলা যেত, আর জনগণ আমার কথা বোঝে কিনা, অবশ্যই জনগণ কি বোঝে না বোঝে, এই তৎসম শব্দের ব্যবহার আর কি ফ্যাসিস্ট ম্যাসিস্ট এই সমস্ত বলেন, জনগণ এগুলো বোঝেন না। জনগণ যেটা বোঝে সোজা কথা যে আমার জীবন মানের উন্নয়ন হয়েছে। বারবার এক কথা বলতে চাই, আপনি সারা বাংলাদেশ ঘুরে বেড়ান, বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু ওই স্বস্তির জায়গাটিকে আছে যে আমরা খেয়ে পরে ভালো আছি। অতএব এই যে যখন জাতিসংঘ নির্ধারণ করে দেয় অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক বাংলাদেশের যেভাবে এগোনোর কথা, এবং তার চেয়ে ভালো এগোচ্ছে, ধন্যবাদ। যখন শেখ হাসিনাকে মুকুটমণি উপাধি দেওয়া হয় যে টেকসই উন্নয়নে 2015 থেকে 2020 এই সর্বোচ্চ অগ্রাধিকারে সর্বোচ্চ অবস্থান তৈরি করেছে, তখন কিন্তু এই জুনায়েদ সাকি ভাইরা খুব আশাহত হয়, আর তখন কিন্তু নিজে নিজে মনে মনে মন কলা খান। ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, সময় আজকে আর নেই, সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই। চাইলে অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠানগুলো এবং খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও। মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন।